হ্যালো মুভি লাভার্স, আজ আমরা দেখব স্কুইড গেম সিরিজের লাস্ট পার্ট মানে পার্ট 3, যেখানে এপিসোড 7, 8, 9 এক্সপ্লেন করব। আর আমার ভিডিওর পার্ট 1 এবং পার্ট 2তে আগের এপিসোডগুলো এক্সপ্লেন করা আছে, যার লিঙ্ক কমেন্টে এবং ডেসক্রিপশনে দেয়া আছে। তো চলুন শুরু করা যাক। এপিসোড 7-এর শুরুতে দেখা যায় গেম 4-এ নির্দিষ্ট সময়ে খেলা শেষ করে মোট 16 জন জিতেছিল এবং তারা তাদের রুমে ফিরে আসছে। কিন্তু রুমে ঢুকে সবাই অবাক হয়, কারণ মিনিও এখনও বেঁচে আছে। মূলত গেম 4-এ মিনিও অতিরিক্ত প্লেয়ার হওয়ার কারণে গার্ডরা তাকে মেরে ফেলার কথা ছিল। যাই হোক, মিনিও হাসতে হাসতে বলে অতিরিক্ত ও দুর্বল হওয়ার কারণেই গার্ডরা তাকে না মেরে রুমে পাঠিয়ে দিয়েছে, আর তাই এখন মোট 17 জন প্লেয়ার বেঁচে আছে। অন্যদিকে দেখা যায় ফ্রন্টম্যানের ঘরে থাকা ফোনে একটি কল আসে, আর ওখানে বলা হয় সমস্ত ভিআইপিরা খেলা দেখার জন্য পৌঁছে গিয়েছে। ঠিক তখনই কিছু গার্ড আবার তাকে ওয়াকিটকিতে জানায় যে সমুদ্রের ধারে তারা একজন গার্ডের লাশ পেয়েছে। এরপর সেটা দেখার জন্য ফ্রন্টম্যান দ্রুত সমুদ্রের কাছে চলে যায়। আর এই লাশটা মূলত সেই 29 নম্বর গার্ডের লাশ, যাকে মেরে তার পোশাক ও মুখোশ পরে পুলিশ অফিসারটি গেমের ভিতরে এসেছিল। আর ওই গার্ডের লাশের পকেটে ফ্রন্টম্যান একটি আইডি কার্ড খুঁজে পায়, যেটা ওই পুলিশ অফিসারের ছিল, কারণ গার্ডের লাশটা সমুদ্রে ফেলে দেওয়ার সময় পুলিশ অফিসার তার নিজের আইডি কার্ডটা গার্ডের প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়েছিল। যাই হোক, আইডি কার্ডটি দেখার পর ফ্রন্টম্যান কিছুটা স্তব্ধ হয়ে যায়, যা আমরা একটু পরেই ক্লিয়ার হব। এরপর ফ্রন্টম্যান ওখান থেকে ফিরে একটি অন্যরকম মুখোশ পরা লোকের কাছে আসে, যিনি ফ্রন্টম্যানেরও বস ছিল। ফ্রন্টম্যান তার বসকে জানায় সকল ভিআইপিরা খেলা দেখার জন্য এখানে চলে এসেছে। তখন বস বলে, আমার আজ ভালো লাগছে না, আমার হয়ে তুমি তাদের রিসিভ করো এবং আপ্যায়ন করো। বসের কথা মতো ফ্রন্টম্যান সকল ভিআইপিদের রিসিভ করে, যারা নিজেরাও বিশেষ মুখোশ পরা ছিল। যাই হোক, তাদেরকে একটি ভিআইপি গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের জন্য সকল রকম আয়োজন ছিল। আর সেই পুলিশ অফিসারও ভিআইপিদের আপ্যায়নের জন্য একজন গার্ডকে মেরে তার পোশাক ও মুখোশ পরে সেই ভিআইপি গেস্ট রুমে ঢুকে পড়ে। এদিকে পরদিন সকালে সিয়ংরা ঘুম থেকে উঠে চমকে যায়, কারণ তাদের মধ্যে একজন প্লেয়ার সুইসাইড করেছে। মূলত ওই প্লেয়ারের স্ত্রী গেম 4-এ মারা যাওয়ায় সে খুব কষ্ট পেয়েছিল। তার মানে সিয়ংরা এখন আর মাত্র 16 জন বেঁচে আছে। যাই হোক, সিয়ংদেরকে গার্ডরা পরবর্তী গেমের জন্য একটি রুমে নিয়ে যায়, আর সেখানে 16টি পুতুলে 1 থেকে 16 নম্বর পর্যন্ত জ্যাকেট পরানো ছিল। আর এখন সমস্ত প্লেয়ারকে এখান থেকে একটা করে জ্যাকেট বেছে নিতে বলা হয়, যেটা শুনে সবাই তাড়াহুড়ো করে নিজেদের পছন্দের নাম্বারের জ্যাকেটটি বেছে নেয়। সব শেষে 1 আর 16 নম্বর জ্যাকেটটি পরেছিল। সিয়ং কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না ওর কোনটা নেওয়া উচিত। যাই হোক, সে 1 নাম্বারটি নিতে গেলে তখন বাকি আরেকজন বলে, তুমি কিছু মনে না করলে আমি কি 1 নাম্বার জ্যাকেটটা নিতে পারি, কারণ আমি আমার জীবনে কখনোই 1 নাম্বার হইনি। এটা শুনে সিয়ং তাকে 1 নাম্বার জ্যাকেটটা দিয়ে নিজে 16 নাম্বার জ্যাকেটটা নিয়ে নেয়। এবার তাদেরকে গেম 5-এর জন্য একটি বড় হল রুমে আনা হয়। সেখানে অনেক উঁচুতে পাশাপাশি 2টি কাচের ব্রিজ ছিল, আর এই খেলায় তাদেরকে মূলত হেঁটে এই ব্রিজ পার হতে হবে। তবে ব্রিজের কিছু কাজ ছিল ভারী আর কিছু কাজ ছিল একদমই হালকা। তার মানে হালকা গ্লাসে যার পা পড়বে সে ওই গ্লাস ভেঙে সেখানেই নিচে পড়ে মারা যাবে। আর এই গেমের জন্য মোট 16 মিনিট সময় ছিল। তবে গেমের রুলস হলো যার সিরিয়াল আগে সে আগে হাঁটবে। আর যেহেতু সাংও, সিবিয়ক ও সিয়ং এর নাম্বার শেষে, তাই তারা আগের জনদের দেখে বুঝতে পারবে কোনটা শক্তিশালী গ্লাস। যাই হোক, খেলা শুরু হয়ে যায়। সমস্ত প্লেয়ার সিরিয়াল অনুসারে এগিয়ে যেতে থাকে, কিন্তু যে হালকা গ্লাসে পা দিচ্ছিল সে সেখানেই পড়ে মারা যাচ্ছিল। এভাবে একটা সময় দেখা যায় জ্যাং এর সামনের প্লেয়ারটাও গ্লাস ভেঙে পড়ে যায়, আর এখন জ্যাং সামনে থাকায় তাকেই আগে যেতে হবে। কিন্তু জ্যাং এই রিস্ক নিতে রাজি না, তাই সে সেখানে দাঁড়িয়ে পড়ে। এদিকে সমস্ত ভিআইপিরা বসে খেলা দেখছিল, আর এখানে সমস্ত প্লেয়ারদের মারা যেতে দেখে ওরা খুবই মজা পাচ্ছিল। তবে তাদের মধ্যে একজন ভিআইপি সমকামী হওয়ায় সে ওই পুলিশ অফিসারকে খুব পছন্দ করে, আর ওই পুলিশ অফিসার তাকে কথার জালে ফাঁসিয়ে একটি অন্য রুমে নিয়ে যায় এবং মেরে ফেলার ভয় দেখিয়ে গেমের সব তথ্য ফোনে ভিডিও করে নেয়। এরপর ওই পুলিশ অফিসার ওই ভিআইপিকে সেন্সলেস করে সেখান থেকে পালিয়ে যায়, আর এই তথ্য ফ্রন্টম্যান জানতে পেরে পুলিশকে ধরার জন্য নির্দেশ দেয়। এদিকে খেলার মধ্যে জ্যাং দাঁড়িয়ে থাকলেও তার ঠিক পিছনেই মিনিও ছিল, আর মিনিও হেসে বলে, একটা সময় তুমি আমাকে তোমার দল থেকে বাদ দিয়েছিলে, তবে এখন আমি তোমাকে মেরে তার প্রতিশোধ নিতে চাই। এটা বলে মিনিও জ্যাং এর কাছে এসে তাকে জড়িয়ে ধরে সামনের একটা গ্লাসের উপরে লাফ দেয়, আর গ্লাসটা ভেঙে গিয়ে ওরা দুজনেই নিচে পড়ে মারা যায়। এবার দেখা যায় এই খেলায় শুধুমাত্র 4 জন মানুষ বেঁচে আছে, যাদের মধ্যে সামনের প্লেয়ারটি 30 বছর ধরে কাচের কারখানায় কাজ করেছিল,
তাই সে বুঝতে পারছিল কোনটা শক্ত গ্লাস আর কোনটা হালকা গ্লাস। আর এখন ওই লোকটা আলোর প্রতিফলনের মাধ্যমে কাচের টেম্পার্ড বুঝে সঠিক কাচের উপরে পা দিয়ে এগোতে থাকে, আর তাকে অনুসরণ করে বাকি তিনজনও এগিয়ে যায়। যেটা দেখে ফ্রন্টম্যান বুঝতে পারে ওই লোকটা আলোর সাহায্যে সঠিক কাচ বেচে এগিয়ে যাচ্ছিল। সেজন্য সাথে সাথে সেখানকার সব লাইট বন্ধ করে দেওয়া হয়। তবে এখন আর মাত্র দুটো গ্লাস তাদের সামনে ছিল, যেটা পার করলেই তারা সবাই বেঁচে যাবে। কিন্তু লাইট বন্ধ হওয়ায় লোকটি কোনোভাবেই ওই কাচ দুটির ব্যাপারে বুঝতে পারছিল না। এদিকে তাদের সময়ও একদম শেষের দিকে, তার মানে বাঁচতে হলে এখনই গেম শেষ করতে হবে। তাই সাংউ সামনে এসে ওই লোকটিকে ধাক্কা দিয়ে সামনের গ্লাসে ফেলে দেয়। তবে গ্লাসটি হালকা হওয়ায় লোকটি সেখানেই গ্লাস ভেঙে পড়ে মারা যায়। আর এখন মাত্র একটা গ্লাস থাকায় তারা বুঝে যায় এটা শক্ত গ্লাস। তাই ওরা তিনজন তাড়াতাড়ি করে ব্রিজটা পার হয়ে চলে আসে। তবে তখনই ব্রিজের কাচগুলোকে বিস্ফোরণের মাধ্যমে ভেঙে ফেলা হয়, আর ভাঙা গ্লাসগুলো এসে তাদের তিনজনের শরীরেই লেগে যায়। আর এখানেই এপিসোড 7-এর শেষ হয়। এপিসোড 8-এর শুরুতে দেখা যায় গেম 5 শেষ হওয়ার পরে সিয়ং, সাংউ ও সিবিও খেলা শেষ করে তাদের রুমে ফিরে এসেছে। কিছুক্ষণ পর গার্ড এসে তাদেরকে ভালো পোশাক দিয়ে বলে, এটা পরে তোমরা তৈরি হও, তোমাদের জন্য আজ স্পেশাল ডিনার ও গিফটের ব্যবস্থা আছে। এরপর তারা তিনজন রেডি হওয়ার সময় সিবিওক দেখে ব্রিজের কাচ ভেঙে তার পেটে একটা বড় কাচ ঢুকেছিল, যার কারণে ওর পেট দিয়ে অনেক রক্ত পড়ছিল। তাই সে খুব দুর্বল হয়ে পড়ে। তবে একথা সে কাউকে না জানিয়ে দ্রুত রেডি হওয়া শুরু করে, কেননা একথা জানালে কর্তৃপক্ষ তাকে ইলিমিনেট করে দিতে পারে, কিংবা তার প্রতিপক্ষরা তাকে দুর্বল ভাবতে পারে। যাই হোক, অন্যদিকে দেখা যায় ফ্রন্টম্যান গার্ডের মাধ্যমে জানতে পারে পুলিশটা তাদের গোপন রাস্তা দিয়ে সেখান থেকে বেরিয়ে সমুদ্রপথে পালিয়ে গিয়েছে। আর এখন দেখা যায় ওই পুলিশটা ওখান থেকে সাঁতার কাটতে কাটতে অন্য একটি দ্বীপে এসে উঠেছে। তবে ফ্রন্টম্যানও কিছুক্ষণের মধ্যেই গার্ডদের নিয়ে ওই দ্বীপে পৌঁছে যায় আর পুলিশটাকে খুঁজতে থাকে। এদিকে পুলিশটা জঙ্গলে লুকিয়ে এই গেমের সংগ্রহ করা সকল তথ্য তার সিনিয়র অফিসারকে পাঠানোর চেষ্টা করে, কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় তখন সেগুলো সেন্ড হচ্ছিল না। আর কিছুক্ষণের মধ্যেই ফ্রন্টম্যান তার দলবল নিয়ে পুলিশটাকে খুঁজে বের করে। এক পর্যায়ে পুলিশটা ভয় পেয়ে ফ্রন্টম্যানের কাঁধে গুলি করে দেয়, কিন্তু এর পরেও ফ্রন্টম্যান ওই পুলিশটাকে গুলি না করে নিজের মুখোশ খুলে মুখ দেখায়, যেটা দেখে ওই পুলিশ অফিসার একদম অবাক হয়ে যায়, কারণ এই ফ্রন্টম্যানই তার সেই ভাই যাকে খোঁজার জন্য সে এখানে এসেছিল। এবার ফ্রন্টম্যান তার ভাইকে তার সাথে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু পুলিশটা কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাই ফ্রন্টম্যান রেগে গিয়ে তার ভাইয়ের কাঁধে একটি গুলি করে পাহাড়ের উপর থেকে নিচে সমুদ্রে ফেলে দেয়। অন্যদিকে সিয়ং, সিংহু ও সিবিওক রেডি হয়ে সেই স্পেশাল ডিনারে আসে। সবাই খুব মজা করে খাচ্ছিল। তবে ডিনার শেষ হওয়ার পর সবার সামনে একটা করে চাকু রেখে দেওয়া হয়, যেটার মানে হলো আজ রাতে ওরা চাইলে এই চাকু দিয়ে একজন আরেকজনকে মেরে ফেলতে পারবে। যাই হোক, রাতের বেলা সিয়ং সিবিওকের কাছে এসে বলে, চলো আমরা দুজন এই শেষ খেলাটা একসাথে খেলি, কারণ আগের খেলাটায় সাংউ যখন তার সামনের লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, এরপর থেকে আমি আর সাংউকে ভরসা করতে পারছি না, সুযোগ পেলে ও আমাদের দুজনকেও মেরে ফেলবে। তখন সিবিওক কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা দাও, আমাদের দুজনের মধ্যে যে এই খেলায় জিতে যাবে সে আরেকজনের পরিবারের খেয়াল রাখবে, আর তুমি যদি এখান থেকে বেঁচে ফিরে যেতে পারো তাহলে তুমি আমার মা ও ভাইয়ের খেয়াল রাখবে। সিয়ং সিবিওকের কথায় রাজি হয়, কিন্তু সিবিওকের পেটে কাচের টুকরা ঢুকে রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে এবং ওখানেই অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে সিয়ং ঘাবড়ে গিয়ে দরজায় জোরে জোরে আঘাত করে গার্ডদের ডাকতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর কয়েকজন গার্ড দরজা খুলে একটি কফিন হাতে ভেতরে প্রবেশ করে, যা দেখে সিয়ং অবাক হয়ে যায় আর পিছনে ফিরে দেখে সাংউ সিবিওকের গলায় ছুরি দিয়ে তাকে মেরে ফেলেছে। আর এটা দেখে সিয়ং রাগে ক্ষোভে সাংউকে মারতে যায়, কিন্তু তখন সমস্ত গার্ডরা ওদের দুজনকে থামিয়ে দেয় আর সিবিওকের লাশ নিয়ে চলে যায়। এটা দেখে সিয়ং কান্নায় ভেঙে পড়ে। এদিকে দেখা যায় ফ্রন্টম্যান তার রুমে ফিরে এসে তার কাঁধের ক্ষতস্থান ঠিক করছিল। তবে তার ভাইয়ের মৃত্যুর জন্যে সে নিজে অনুতপ্ত হচ্ছিল এবং কষ্টও পেয়েছিল। আর এখানেই এপিসোড 8 শেষ হয়ে যায়। এবারে লাস্ট এপিসোড মানে এপিসোড 9-এর শুরুতে দেখা যায় পরদিন সকালে সিয়ং ও সাংউকে লাস্ট গেম মানে গেম নাম্বার 6 খেলার জন্য একটা বড় মাঠে নিয়ে যাওয়া হয়। মূলত এবারের খেলাটির নামই হলো স্কুইড গেম, আর নিয়ম খুবই সহজ ছিল। এখানে একটা দলকে অফেন্স মানে আক্রমণ করতে হবে আর অন্য দলকে ডিফেন্স মানে প্রতিরক্ষা করতে হবে। এখানে যে আক্রমণ করবে তার কাজ ছিল দাগের এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছে যাওয়া।
আর যে প্রতিরক্ষা করবে তার কাজ হলো অফেন্সকে দাগের এক মাথা থেকে আরেক মাথায় যেতে বাধা দেওয়া। এরপর সেখানে খেলা শুরু হয়ে যায়, যেখানে সিয়ং অফেন্স মানে আক্রমণ করছিল আর সাঙু ডিফেন্স মানে প্রতিরক্ষা করছিল। আর আগের দিনের মতো সমস্ত ভিআইপিরা দূর থেকে খেলাটা উপভোগ করছিল। এবার দেখা যায় খেলার এক পর্যায়ে তারা দুজনই অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে এবং শুরুর দিকে সাঙু সিয়ংকে প্রায় হারিয়েই দিয়েছিল, কিন্তু সিবিওককে মেরে ফেলার রাগে সিয়ং এবার সাঙুর উপরে জোরালো আক্রমণ করে। এতে করে সাঙুর অবস্থা একদম খারাপ হয়ে যায়। এবার সিয়ং চাইলে সাঙুকে ছুরি দিয়ে একেবারে মেরে ফেলতে পারত, কিন্তু সেটা না করে সিয়ং ধীরে ধীরে ফিনিশ লাইনের দিকে এগুতে থাকে। আর এখন মাত্র এক পা এগুলেই সিয়ং খেলাটা জিতে যাবে আর পুরস্কারের সকল টাকাও পেয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে তার মনে হয় এই খেলাটা সে শেষ করবে না, তাই সে সাঙুর কাছে ফিরে এসে বলে, এই খেলার থার্ড রুলস অনুযায়ী বেশিরভাগ প্লেয়ার যা চাইবে এখানে সেটাই করা হবে, আর এখন আমরা দুজন চাইলে এই খেলাটা ছেড়ে দিয়ে এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবো, আমাদের কাউকে এখানে মারা যেতে হবে না। সিয়ং এর এমন সিদ্ধান্ত দেখে ওখানে থাকা সমস্ত ভিআইপিরা খুব অবাক হয়ে যায়, কারণ কোনো মানুষ এত টাকার একটা পুরস্কার কিভাবে ছাড়তে পারে। এবার সাঙু বলে, আমি আমার জীবনটাকে পুরোপুরি শেষ করে ফেলেছি, আর এখান থেকে টাকা না জিতে আমার পক্ষে কোনোভাবেই বেঁচে ফেরা সম্ভব না। আর এই কথা বলার পর সাঙু তার পাশে পড়ে থাকা চাকুটা দিয়ে নিজেই নিজের গলা কেটে ফেলে, আর মারা যাওয়ার আগে সিয়ংকে বলে, তুমি আমার মায়ের খেয়াল রেখো। আর যেহেতু এখানে সমস্ত প্লেয়ারদের মধ্যে শুধু এখন সিয়ংই বেঁচে ছিল, সেজন্য সে গেমের পুরো টাকাটা জিতে যায়। এবার দেখা যায় সিয়ং এর হাত পা আর চোখ বেঁধে পকেটে একটা এটিএম কার্ড দিয়ে শহরের মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর সিয়ং এটিএম কার্ড দিয়ে ব্যাংকে চেক করে দেখে পুরস্কারের সব টাকা ওই অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়েছে। এরপর সে বাড়িতে ফিরে দেখতে পায় সিয়ং এর মা অসুস্থ অবস্থায় কিছুদিন আগেই ঘরে পড়ে মারা গিয়েছিল, যেটা দেখে সিয়ং প্রচণ্ড কষ্ট পায়, কারণ এখন তার কাছে টাকা থাকলেও নিজের মা তো আর নেই। এরপর এই ঘটনার 1 বছর পর দেখা যায় সিয়ং মানসিকভাবে এক প্রকার অসুস্থ হয়ে পড়েছিল, আর ব্যাংকে পড়ে থাকা এত টাকার মধ্যে সে 1 টাকাও খরচ করেনি, কারণ এখন তার জীবনে আর কোনো অনুভূতি নেই। তাই সে মন খারাপ করে একটা নদীর ধারে বসেছিল, আর তখন একটা ফুল বিক্রেতা মহিলা এসে তার কাছে একটা ফুল বিক্রি করে। তবে সেখানে ওই ফুলের সাথে স্কুইড গেমের একটা কার্ড রাখা ছিল, আর কার্ডের পিছনে একটা জায়গার ঠিকানা দেয়া ছিল। আর সিয়ং তখন তাড়াতাড়ি করে ওই কার্ডের ঠিকানায় পৌঁছে যায়, আর ওখানে ঘরে ঢোকার পর সে প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় একটা লোক শুয়ে আছে, আর এটা সেই লোকটা যে স্কুইড গেমে ওদের সাথে অংশগ্রহণ করেছিল। সিয়ং অবাক হয়ে বলে, এসব এখানে কি হচ্ছে, আপনি এখনো বেঁচে আছেন কিভাবে? তখন বৃদ্ধ লোকটি বলে, গরিব মানুষদের মতো ধনী মানুষদের জীবনেও অনেক হতাশা থাকে। একটা সময় অনেক টাকা উপার্জন করার পর মানুষের জীবনে করার মতন কিছুই থাকে না, তখন তারা সবাই ধীরে ধীরে বোরিং হতে শুরু করে। আর আমি আর আমার বড়লোক বন্ধুরাও একটা সময় নিজেদের জীবনে খুবই বোরিং হচ্ছিলাম। তখন আমার মাথায় এই স্কুইড গেমের আইডিয়াটা আসে, যেখানে আমরা ঋণ আর দেনায় ডুবে থাকা সমস্ত গরিব মানুষদের খুঁজে বের করতে শুরু করি, আর তারা সবাই যখন টাকা জেতার জন্য এই খেলায় অংশগ্রহণ করে নিজেদের জীবনের ঝুঁকি নেয়, সেটা দেখে আমরা প্রচণ্ড উপভোগ করি। কিন্তু আমরা কখনোই কোনো খেলোয়াড়কে এখানে আসার জন্য জোর করিনি, বরং তারা নিজেদের ইচ্ছাতেই এখানে এসেছে। আর শেষ মুহূর্তে আমি খেলায় অংশগ্রহণ করি, কারণ খেলা দেখার চেয়ে খেলা অংশগ্রহণ করে বেশি মজা পাওয়া যায়। আর এখন জানা যায় স্কুইড গেমে ফ্রন্টম্যানের যে বস ছিল সেটা মূলত এই বৃদ্ধ লোকটিই ছিল। এসব শুনে সিয়ং খুব রেগে গেলে বৃদ্ধ লোকটি বলে, এই দুনিয়ায় এখন আর মানবিকতা বলতে কিছুই নেই, কারণ তুমি রাস্তার ধারে দেখো এখন একটি লোক পড়ে আছে, কিন্তু তাকে কেউ সহযোগিতা করছে না। সিয়ং তখন সেই লোকটির দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখে কিছুক্ষণ পরেই একটি মহিলা পুলিশের গাড়ি নিয়ে এসে সেই লোকটিকে নিয়ে যায়। তখন সিয়ং মনে মনে ভাবে, না, মানবিকতা অবশ্যই আছে। এরপর সে বৃদ্ধ লোকটির দিকে যখন ফিরে তাকায় তখন দেখে বৃদ্ধ লোকটি মারা গিয়েছে, কারণ বৃদ্ধ লোকটি ব্রেন টিউমারের পেশেন্ট ছিল। এবার দেখা যায় এই ঘটনার পর সিয়ং নিজের জীবনটাকে উপভোগ করতে শুরু করে। এরপর সে অনাথ আশ্রমে গিয়ে সিবিওকের ভাইয়ের সঙ্গে দেখা করে, আর তাকে বলে, আমি তোমার বোনের খুব ভালো একজন বন্ধু। আর তাকে অনাথ আশ্রম থেকে নিয়ে সাঙুর মায়ের কাছে নিয়ে আসা হয়, আর তার দেখাশোনার দায়িত্ব সাঙুর মায়ের কাছেই দেয়। আর সেই সাথে টাকা ভর্তি একটা ব্যাগ দিয়ে আসে, যা দিয়ে তারা ভালোভাবেই জীবন কাটাতে পারবে। তবে সেখানে একটা চিরকুটে লেখা ছিল, এই টাকাটা সাঙু আমার কাছে পাওনা ছিল। এর কিছুদিন পরেই সিয়ং মেট্রো রেলে চড়ে যাচ্ছিল, আর তখন সেই সেলসম্যানটাকে দেখতে পায়,
যে শুরুতেই তাকে স্কুইড গেমের কার্ডটা দিয়েছিল। আর তাকে দেখতে পেয়ে সিয়ং তাড়াতাড়ি করে সেদিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে সেই সেলসম্যান ট্রেনে উঠে ওখান থেকে চলে যাচ্ছিল। এবার সিয়ং দেখতে পায় স্টেশনের একটা লোকের কাছে ওই সেলসম্যান স্কুইড গেমের একটা কার্ড দিয়েছিল। এটা দেখে সিয়ং রেগে গিয়ে ওই লোকটাকে বলে, জীবনে আর যাই হোক কখনোই তুমি এই গেমে অংশগ্রহণ করবে না। এবার দেখা যায় সিয়ং নিজের মেয়ের সাথে দেখা করার জন্য প্লেনে চড়ে আমেরিকা যাচ্ছিল, কিন্তু প্লেনে ওঠার আগে সে স্কুইড গেমের ওই কার্ডে দেয়া নাম্বারে ফোন করে। আর এখন ওই ফোনটা ফ্রন্টম্যান রিসিভ করেছিল। আর ফ্রন্টম্যান সিয়ংকে খুব ভালোভাবেই চিনতে পারে, আর তাই সিয়ংকে বলে, তুমি বাঁচতে চাইলে আমাদের কাজে বাধা দেওয়া থেকে বিরত থাকো। তখন সিয়ং বলে, তোমরা যা করছো তার জন্য আমি তোমাদের কখনোই ক্ষমা করব না। আর এটা বলার পর সিয়ং প্লেনে না উঠে বরং আবার ফিরে আসে এই স্কুইড গেমের প্রতিশোধ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল স্কুইড গেম সিরিজের সিজন 1। তবে শেষ সিন দেখে আমরা বুঝতে পারি সিজন 2 খুব অচিরেই আসতে চলেছে। তবে স্কুইড গেমের এই সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং পরবর্তীতে আপনারা ঠিক কোন সিরিজটা দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই পর্যন্ত আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।